কল্যাণমুখী রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, মন্তব্য প্রধানমন্ত্রীর। কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কাটার আশা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষ গ্যাসের কষ্ট পাচ্ছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল, দেশের মানুষের প্রতি অবদানের কথা স্মরণ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হলেন 4 নেতা। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দলের সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি। চট্টগ্রামের শিপইয়ার্ডে প্রাণহানি হাইড্রোজেন সালফাইডের বিষক্রিয়ায় তদন্তে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কমিটি। বাংলাদেশে 10 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য মানতে নারাজ মিয়ানমার, যাচাইয়ে মাত্র 3 লাখ শনাক্ত হওয়ার দাবি। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আমরা দুজন আছি। আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় সরকার, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন তিনি। বলেন, দেশের কেউ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। এরপর ওসমানী স্মৃতি মিলনায়তনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল প্রাঙ্গণে 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালটির শয্যা সংখ্যা বেড়ে দাঁড়ালো 1000-এ। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী অপারেশন থিয়েটার ও ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউ ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসা সেবা ও রোগীদের জন্য বিদ্যমান সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজ নেন। পরে বক্তব্য রাখেন চিকিৎসক, নার্স ও স্টাফদের উদ্দেশ্যে। রোগীর প্রতি একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী সহানুভূতিপূর্ণ আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা, রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। সরকার প্রধান বলেন, প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। এদিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থপ্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। বলেন, ফ্যাসিবাদী সরকার শিক্ষকদের অবসর ভাতার 2টি তহবিল দেউলিয়া করে দিয়েছিল। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার কিভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত 2টি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল 2টিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিদ্যুৎ ও গ্যাসের ভোগান্তির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাওয়ার আশাবাদ জানিয়েছেন তিনি। বিকেলে রাজধানীর মহাখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে অনুদান বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। তিনি বলেন, 3য় গ্যাস টার্মিনাল বানানোর চেষ্টা চলছে। সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সাথেও কথা হয়েছে। বিগত সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। নতুন সরকার দেশকে গড়তে কাজ করছে বলেন প্রধানমন্ত্রী। সমগ্র বাংলাদেশে মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। আল্লাহর রহমত থাকলে দ্রুতই আমরা এই অবস্থা থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারবো। 3য় জাহাজটি চলে আসলে গ্যাসের সমস্যার সমাধান অনেকাংশে কমে যাবে। আমরা চাইনিজদের সাথে কথা বলেছি, তারা দ্রুততার সাথে চেষ্টা করছে এই জাহাজ তৈরি করে নিয়ে আসতে পারে বাংলাদেশে। এর মধ্যে আপনি দেখেছেন দ্রুততার সাথে আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছিলাম যে সহযোগিতা দেওয়ার জন্য, গ্যাসের সহযোগিতা দেওয়ার জন্য। তারাও চেষ্টা করছে আমাদেরকে সেই সহযোগিতা দেওয়ার জন্য। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। অংশ নেন দলের নেতাকর্মীরা।
প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য আন্দোলন এবং দেশের মানুষের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন তারা। বলেন, বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই তাকে সম্মান জানাবে দল। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই দোয়া ও মিলাদ মাহফিল। এ সময় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এর আগে আলোচনায় দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, বেগম জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ফসল আজ দেশবাসী ভোগ করছে, তাই আপসহীন নেত্রীর আদর্শ ভুলে গেলে চলবে না। তার যে আপসহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেইখান থেকে তাকে বিচ্যুত করা যায়, তাকে আপোষ করানো যায়নি। স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু কোনোদিন তিনি কারো কাছে মাথা নত করেননি। তাই মাটি যতক্ষণ আছে, মাটির উপর যতক্ষণ আছে, ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ধারণ করতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। এই মহান নেত্রী আমাদের মাঝে আজকে নেই, কিন্তু তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। প্রতিটি মানুষের আশা এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নয়াপল্টনের বিএনপি কার্যালয়। তবে উৎসবের আবহ নয়, অনুষ্ঠানে ছিল প্রয়াত নেত্রীর জন্য প্রার্থনা আর আবেগঘন পরিবেশ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে 4 নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তারা হলেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ। বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই 4 নেতাকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে দেশটির ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। ঐতিহ্য অনুযায়ী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির দেওয়া শুভেচ্ছা বার্তা পড়ে শোনান হাই কমিশনার। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। As we celebrate our independence, it is only fitting to reflect on special relationship we share with Bangladesh, the roots of our respective freedom struggles and deeply entwined, built on this solid bedrock of shared history, mutual respect and partnership continues to flourish. দুই দেশের সম্পর্ককে শুধু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিন্ন আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। We are advancing our partnership across very vital sector ranging from trade, connectivity to security and healthcare. অনুষ্ঠানে হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী ও ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশের আমন্ত্রিত অতিথিরা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের বিষক্রিয়ায় 9 শ্রমিকের প্রাণ গেছে চট্টগ্রামের জাহাজ ভাঙা কারখানায়। শুক্রবারের এই ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে 2টি তদন্ত কমিটি করেছে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসন।
কারো গাফিলতি পেলে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় নিহত হন 9 জন। তাদের মধ্যে ছিলেন এই নারীর সন্তানও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব। জানান, শিল্প মন্ত্রণালয় 11 সদস্যের এবং জেলা প্রশাসন 9 সদস্যের আলাদা তদন্ত কমিটি করেছে। ঘাটতি না হলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হতো না। এখন নিরাপত্তা সংক্রান্ত ঘাটতি নাকি নিছকই অ্যাক্সিডেন্ট, সেটা আমরা তদন্ত সাপেক্ষে দেখতে হবে। যে জাহাজটিতে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিস। পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মাসখানেক আগেও মামলা করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এখন মালিকপক্ষ বলছে এবারের ঘটনা নিছক দুর্ঘটনা। আপনার দেখেন, কালকে যেটা হয়েছে সেটা হলো দৈব ঘটনা। আর নিরাপত্তার ব্যাপারে আমাদের প্রতিষ্ঠান আপনার ওয়ার্ল্ড মডেল। বিস্ফোরক অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 6 মাসে চট্টগ্রামে জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনা ঘটেছে অন্তত 29টি। এসব ঘটনায় নিহত অন্তত 12 শ্রমিক, আহত 25 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জেলা জুড়ে ব্যানার ফেস্টুন, নির্মাণ হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে কিশোরগঞ্জে সাজ রব। সফরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন সরকার প্রধান। যোগ দেবেন মৎস্যপক্ষ ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানে। বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনেও অংশ নেবেন তিনি। টিশু দাসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে জেলা জুড়ে সাজ রব। পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ 2026 উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। পরে শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। এরপর পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলাবাসী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এই আসপিতার মাঠে আসছে, আমরা খুবই গর্বিত। আমরা আশা করি উনি আসার ফলে কিশোরগঞ্জ উন্নয়নেও অনেক সহায়ক হবে। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি। সব কর্মসূচি শেষে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গত 5.5 মাসে বর্তমান সরকার যে ইতিবাচক ভাবমূর্তি গড়েছে তা অন্য কোনো সরকার তৈরি করতে পারেনি, এমন মন্তব্য করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। চিফ হুইপ বলেন, বিএনপি প্রতিবারই একটি ভঙ্গুর অর্থনীতি ও ভঙ্গুর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বর্তমান সরকার কোনো অবস্থাতেই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, বলেন চিফ হুইপ। গত 5.5 মাসে তারেক রহমান যে ইমেজ তৈরি করেছেন দেশে, আমি তো মনে করি না স্বাধীনতার পর এরকম ইমেজ 5.5 মাসে কোনো গভর্নমেন্টে বসে কোনো নেতা তৈরি করতে পেরেছে। 30 লক্ষ কোটি টাকা এখান থেকে চুরি হয়েছে, তারা পালিয়ে নিয়ে চলে গেছে। আমরা 7টা বাজেট দিতে পারতাম, সেই টাকা চুরি করে নিয়েছে। বিএনপির কাজে সবসময় একটা ভঙ্গুর অর্থনীতি এবং ভঙ্গুর পরিস্থিতি নিয়েই বিএনপি সবসময় গভর্নমেন্টে বসে। মাদারীপুরের কালকিনিতে মাদ্রাসার পাশের টিনের বসতঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় 5 শিক্ষার্থী আহত হয়েছে। সকালে গোপালপুর এলাকায় দারুস সুন্নাহ মাদ্রাসার পাশে এই ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা তদন্ত করছে পুলিশ। বেলাল রিজভির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল 9:30 মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে টিনের বসত ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। স্থানীয়রা জানান, হঠাৎ বিস্ফোরণে উড়ে যায় টিনের বেড়া, তছনছ হয়ে যায় ঘরের জিনিসপত্র। এ সময় বেড়ার পাশে লাগোয়া মাদ্রাসার 5 শিক্ষার্থী আহত হয়। এদের সবার বয়স 8 থেকে 10 বছর। তাদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কয়েকজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আমরা প্রথমে ভাবছিলাম সিলিন্ডার বাস্ট হবে, পরে দেখছি যে না সিলিন্ডার না, ওটা বোম বাস্ট হয়েছে, বোম রাখছে মাদ্রাসার ভিতরে। বয়প্রাসী শব্দটা দৌড়ে গেছে, দুমার মধ্যে আর্মি বসত ঘরে কিভাবে বোমা এলো, বিস্ফোরণ ঘিরে নানা বিষয় খতিয়ে দেখছে পুলিশ। আমরা অনুসন্ধান করছি, আমরা ইনভেস্টিগেট করে এর পিছনে কারা আছে, এই বল সদৃশ বোমা কে রেখেছে, এবং এই যে বাচ্চাদের, ছোট শিশু বাচ্চাদের আহত হওয়ার পিছনে কারা মূল, তাদের আমরা খুঁজে বের করব। মাদ্রাসার মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্ফোরণের উৎস এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার ঘিরে দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় 87 জনের নামে মামলা হয়েছে। এরপরও হয়েছে লুটপাট, ভাঙচুর। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি। এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ও ছবিতে। ডেস্ক রিপোর্ট। সোমবার সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তমিজ খা ও তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে একজন মারা যায়, আহত হয় অন্তত 10 জন। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরিবর্তে ভয়াবহ রূপ নেয়। স্থানীয়দের অভিযোগ, রেজাউল শিকদারের নেতৃত্বে প্রতিপক্ষের শতাধিক বাড়িঘরে চালানো হয় হামলা ও লুটপাট। রেজাউল শিকদার আর নুজামাল শিকদার আর রুবেল মাঝি এটি মনে করেন লোক প্রায় 500-র মতো লোক নিয়ে আইসা এই টাকা চাই জিনিসটা আমরা এটি কই থেকে দিম, এটি মনে করেন আমাকে সুকেছে আছে, এটি সপারা নিয়ে গেছে। আয়া গলার ঘরে অস্ত্র ধরছে, অস্ত্র ধরার পর আমি ঘরে থেকে লুকাই গেছি গা, চরে যায় বৈশা রয়েছি ডরে। তারপর আইসা আমার ঘর দুয়ার ভাঙচুর করে টাকা পয়সা জিনিস গহনা যা ছিল সব এরা নিয়ে গেছে। 500 মানুষ আইসে লগে। নিরহ মানুষ লুটপাট হইল, এইটারও আমরা বিচার চাই। তবে লুটপাটের সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। আমার নেতৃত্বে এমন কিছু হয় নাই। আমরা এখানে আসি, আমাদের যারা আছে কেউ বলতে পারবো না যে কারো ঘর দুয়ার ভাঙচুর করছে। তাদের ঘর দুয়ার তাদের মালামাল তারা সরাইছে, বলছে যে এরা নিয়ে গেছে। এদিকে হত্যা মামলার ঘটনায় ইতোমধ্যে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। লুটপাট প্রতিহত করতেও তৎপর রয়েছে বলে জানান তারা। এই ঘটনায় একটি মামলা হয়েছে, ঘটনার পরের দিনই মামলা হয়েছে এবং এই মামলার প্রেক্ষাপটে আমরা 8 জনকে গ্রেফতার করেছি এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং নিরপরাধ মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খুব শিগগিরই মোবাইল ফোন কিনতে ইএমআই বা কিস্তি সুবিধা দেবে দেশের সব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। রাজধানীর একটি হোটেলে টিআরএনবি আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এই কথা জানান। অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান জানান, স্পেকট্রামের দাম নির্ধারণে এখন থেকে বৈজ্ঞানিক গবেষণাকে ভিত্তি করা হবে। প্রধান অতিথির বক্তব্যে রেহান আসাদ বলেন, সিম ট্যাক্স প্রত্যাহারের সুবিধা গ্রাহকরা কতটুকু পাচ্ছেন তার জবাব অপারেটরদেরই দিতে হবে। Government immediately approved that. So from last week going forward, that all commercial bank and the government bank can do EMI on the mobile phone. প্রবল কম্পনে মুহূর্তেই কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপ। প্রায় 1 মিনিটের 7.7 মাত্রার ভূমিকম্পে ধসে পড়ে ভবন। আতঙ্কে রাস্তায় নেমে আসেন মানুষ। ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে চাপা পড়ে প্রাণ গেছে অন্তত 38 জনের। সুনামির শঙ্কায় উপকূলীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে। শনিবার ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপে অনুভূত হয় 7.7 মাত্রার ভূমিকম্প। প্রায় 60 সেকেন্ডের তীব্র কম্পনে চোখের সামনেই ধসে পড়ে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে মাউমেরে বন্দরের ভবনটি। ভূপৃষ্ঠের মাত্র 15 কিলোমিটার গভীরে উৎপন্ন এই কম্পনের উৎপত্তিস্থল ছিল নেগেকেও এলাকার কাছে ফ্লোরেন্স দ্বীপের উপকূলীয় অঞ্চলে। সিক্কা, এন্দে ও বিমা এলাকায় কম্পন ছিল তীব্র। আতঙ্কের রাস্তায় ও সড়কে ঠাঁই নেন বহু মানুষ। কোনো রকম দৌড়ে পালিয়েছি, সবকিছু কাঁপছিল, সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি। কম্পনে ক্ষতিগ্রস্ত স্থাপনার নিচে চাপা পড়ে প্রাণ গেছে বহু মানুষের। নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ। 3টি আফটারশকের পর সমুদ্রে 3 ফুট উঁচু ঢেউ রেকর্ড করা হলেও সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ ইন্দোনেশিয়া। 17,000-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশে 2004 সালে 9.1 মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারান 2,20,000-এরও বেশি মানুষ। নীরব দাস, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।